দখল হয়ে যাবে কি এবার? হ্যাঁ, ইতি কি লালবাড়ির? কেন এই কথা বলছি? কারণ নীলবাড়ি তো দখল হয়ে গেছে, এবার কি ছোট লালবাড়িও দখল হয়ে যাবে? তার কারণ কেন এই কথা বলছি? তার কারণ 102টো ওয়ার্ড যদি বিধানসভার নিরিখে দেখি কলকাতা পুরসভাকে, তাহলে 102টো ওয়ার্ড যেখানে ইতিমধ্যেই বিজেপি এগিয়ে রয়েছে, তাহলে এবার ডিসেম্বরে যদি ভোট হয় তাহলে কি হবে? সেখানে ডিসেম্বরে ভোট হলে কি হবে? ঠিক যে কথা আপনাদের বলছিলাম, আবির রয়েছে আমার সঙ্গে। আবিরের কাছ থেকে আরেকটু ডিটেল এই বিষয়ে জানার চেষ্টা করব। আবির, অতীতে দেখা গেছে যে রাজ্যে তৃণমূল হয়তো তখন ক্ষমতায় নেই, কিন্তু এই ছোট লালবাড়ির দখল কিন্তু তৃণমূলেরই ছিল। এবার যদি ডিসেম্বরে ভোট হয় তাহলে কি আর দখল রাখতে পারবে তৃণমূল? দেখো, কলকাতা পুরসভার অন্দরেই যে ডামাডোল শুরু হয়েছে, যারা পুরসভার যারা কাউন্সিলররা রয়েছেন শাসক দলের, তারাই যেভাবে ঘন ঘন বিদ্রোহী হয়ে উঠছেন, প্রতিবাদ করছেন দলের অন্দরেই, এবং সদ্য বিধানসভা নির্বাচনের যে ফল, সেই নির্বাচনের কলকাতার বিভিন্ন বিধানসভার যে ওয়ার্ড ভিত্তিক ফলাফল যেগুলো সামনে আসতে শুরু করেছে, তাতে আদেও কলকাতা পুরসভা তৃণমূল কংগ্রেস তাদের দখলে রাখতে পারবে কিনা তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। তুমি জানো যে কাউন্সিলরদেরকে নিয়ে বৈঠক করা হয়েছে, তাদের মনোবল বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে রাস্তায় নেবে প্রতিবাদ করতে বলা হচ্ছে, জনসংযোগ যেমন ভাবে তারা যাতে চালাতে পারেন সেই প্রসঙ্গের কথাও তাদেরকে বারবার ধরে উল্লেখ করা হচ্ছে। কিন্তু যে রাজনৈতিক প্রেক্ষাপট রচিত হয়েছে তার মধ্যে দাঁড়িয়ে আদেও মানুষের মন জয় করাটা সেই কাউন্সিলরদের পক্ষে কতটা সম্ভব হবে তা নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরেও যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি দেখতে পাওয়া যায় যে মানিকতলা বিধানসভা কেন্দ্র, সেখানে একটি জায়গাতেও তৃণমূল কংগ্রেসের জয় নেই। শ্যামপুকুর, সেখানে তারা পিছিয়ে রয়েছে সবকটিতে। বেহালা পশ্চিম বিধানসভার ক্ষেত্রে সেখানে তারা পিছিয়ে রয়েছে। যাদবপুরের মতো যে বিধানসভা রয়েছে, এই জায়গা থেকে একটু জানতে চাইবো আবির তোমার কাছ থেকেও, এই যে হেভি ওয়েটদের কথাও বলছো তুমি, এই যে হেভি ওয়েটরা যারা ইতিমধ্যে পিছিয়ে রয়েছে, খোদ মেয়র যেখানে পিছিয়ে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের এলাকার যে ওয়ার্ড সেখানে পিছিয়ে থাকা, কোথাও গিয়ে কি মনে হয় এই হেভি ওয়েটদের পিছিয়ে থাকা এরপর যদি ডিসেম্বরে ভোট হয় তাহলে তো একেবারে পাশা পাল্টে যাবে? শুধু হেভিওয়েটদের ক্ষেত্রে পিছিয়ে থাকার কারণে পাশা উল্টানোর থেকেও বড় বিষয় হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতেই যে ব্যবধানে তারা পিছিয়ে থেকেছেন, বিভিন্ন বুথভিত্তিক ফলেও দেখতে পাওয়া গিয়েছে, সেটা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তুমি ভবানীপুর বিধানসভার ক্ষেত্রে দেখো যে একটি ওয়ার্ডের ক্ষেত্রে তারা মাত্র এগিয়ে রয়েছে। কসবা বিধানসভার ক্ষেত্রে দেখো মাত্র একটি ওয়ার্ডে তারা এগিয়ে রয়েছে, এবং সেই ওয়ার্ডের ক্ষেত্রে তারা যে ভোট সংগ্রহ করতে পেরেছে তার ভিত্তিতে গোটা বিধানসভাতে তারা জয় হাসিল করতে পেরেছে। তোমাকে তো আমি 4টে বিধানসভার কথা বললাম, সেই জায়গাগুলোতে তারা সম্পূর্ণ পিছিয়ে গিয়েছে। এবং যে 42টিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে প্রায় 37টির কাছাকাছি ওয়ার্ড রয়েছে। সেই ওয়ার্ডগুলোতে সংখ্যালঘু যে ভোট, সেটা একটা ফ্যাক্টর হয়ে রয়েছে। বাকি জায়গাগুলোর ক্ষেত্রে তাই নয়। ফলে গত কয়েক বছর ধরে বারবার ধরে একাধিক জায়গাতে যে প্রশ্ন, এর আগেও তৃণমূল কংগ্রেসের অন্দরে অন্তত লোকসভা নির্বাচনের পর থেকে লাগাতার উঠেছিল, অন্তত 3বার এই নিয়ে বৈঠকও তারা করেছিলেন। এক, পারফরমেন্স; দ্বিতীয়ত হচ্ছে সেই পারফরমেন্সের মান যাচাই করতে গিয়ে তারা বলেছিলেন কাউন্সিলরদের অনেকের ভূমিকা। তারা উল্লেখ করেছিলেন তারা যেভাবে মানুষের সঙ্গে তারা যে জনসংযোগ করতে যাচ্ছিলেন সেখানে কোথাও পিছিয়ে থাকা। এবং অবশ্যই এই নির্বাচনের ক্ষেত্রে একটা বিষয় ভীষণ রকমভাবে লক্ষ্য করতে পারা গেছে, মানুষ একেবারে সরাসরি অপছন্দ করে তৃণমূল কংগ্রেসকে, সরাসরি পছন্দ বিজেপিকে করে তারা ভোট দিয়েছে। ফলে যদি আর কয়েক মাস বাদে পুরসভাগুলোর নির্বাচন হয়, তাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কলকাতা পুরসভার ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোটা অত্যন্ত মুশকিল। দ্বিতীয়ত, এক্ষেত্রেও তুমি দেখো যে গত কয়েকদিন ধরে যেভাবে মুখ খুলতে শুরু করেছেন একাধিক নেতারা, তারাও বলছেন যে তারা বুঝে উঠতে পারছেন না যে কোন দিক নির্দেশ নিয়ে তারা এগোবেন। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর জন্য যে রাজনৈতিকভাবে রাস্তায় নামা, লড়াই করার মতো যে জায়গা, ইস্যু তৈরি করে নামা, সেটা কি হবে সেটাই তারা বুঝে উঠতে পারছেন না। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই কলকাতার মধ্যে যে বিধানসভাগুলো রয়েছে সেখানে তো হাতে গোনা, বেলেঘাটা তারা জিতেছেন, চৌরঙ্গি তারা জিতেছেন, কসবা তারা
জিতেছেন, ওদিকে কলকাতা পোর্ট তারা জিতেছেন, মেটিয়া বুরুজ, তার মধ্যে আবার মহেশতলা পুরসভার কিছুটা অংশ রয়েছে, সেখানে তারা জিতেছেন। কিন্তু ওয়ার্ড ভিত্তিক ফলের ক্ষেত্রে যে অবস্থা তাদের হয়ে দাঁড়িয়েছে, তাতে সত্যি তাদের পক্ষে ঘুরে দাঁড়ানোটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। একেবারেই আবির, এবং যে প্রশ্নগুলো বারবার করে উঠে আসছে বিধানসভার নিরিখে যদি আমরা ধরি, তাহলে কোথাও গিয়ে কি হেরে গেছে তৃণমূল? হ্যাঁ, হিসেব অন্তত তাই বলছে, তার কারণ শতাধিক ওয়ার্ডে এগিয়ে রয়েছে পদ্ম। তাহলে কি ডিসেম্বরে ভোট হলে নতুন মেয়র পাচ্ছে শহর কলকাতা? কলকাতা বাংলার রাজধানী, বহু বছর ধরে তৃণমূলের ঘাঁটি। রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই সবুজের দখলে কলকাতা পুরসভা। 2010 থেকেই কলকাতা তৃণমূলে। তারপর একের পর এক ভোট হয়েছে, কিন্তু তৃণমূলের কলকাতায় দাঁত ফোটাতে পারেনি কোনো দল। সেই ছবিটাই আমূল বদলে গেল 26-এর বিধানসভা নির্বাচনে। সবুজ কলকাতা এখন গেরুয়া। নীলবাড়ি হাতছাড়া হয়েছে, এবার ছোট লালবাড়িও তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে। বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে দেখা যাচ্ছে কলকাতা পুরসভার 2/3 বেশি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, জমি হারিয়েছে তৃণমূল। 144টি ওয়ার্ড নিয়ে কলকাতা পুরসভা। এই 144টি ওয়ার্ড ছড়িয়ে রয়েছে 17টি বিধানসভা কেন্দ্রে, যার মধ্যে কলকাতা শহরের মধ্যে রয়েছে 11টি আসন। উত্তর ও দক্ষিণ শহরতলি এলাকায় আরও 6টি কেন্দ্র। বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে 102টি ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে 42টিতে। যেখানে 2021-এর পুরসভা ভোটে তৃণমূল জিতেছিল 134টি ওয়ার্ডে, বিজেপি জিতেছিল মাত্র 3টি ওয়ার্ডে। 3 থেকে 77 হতে কিন্তু আমাদের কখনোই বেশি সময় লাগে না, এটা মাথায় রাখতে বলবেন ওদের। উত্তর কলকাতায় 7টি বিধানসভা: চৌরঙ্গি, মানিকতলা, বেলেঘাটা, কাশীপুর বেলগাছিয়া, শ্যামপুকুর, জোড়াসাঁকো ও এন্টালি। এই 7 বিধানসভায় মোট 60টি ওয়ার্ড। বিজেপি এগিয়ে 40টি ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে মাত্র 20 ওয়ার্ডে। এরই মধ্যে পড়ে মানিকতলা, সাধন পাণ্ডের খাস তালুক। এবার এই কেন্দ্র থেকে প্রার্থী হন তার মেয়ে শ্রেয়া পাণ্ডে। ভোটে দাঁড়ান, বিজেপির কাছে হারেন। উত্তর কলকাতার শ্যামপুকুর আর একটি হেভিওয়েট কেন্দ্র। 26-এর ভোটে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সেই কেন্দ্রেও ভরাডুবি। উত্তর কলকাতায় অবশ্য কোনো ক্রমে মুখ বাঁচাতে পেরেছে বেলেঘাটা এবং চৌরঙ্গি বিধানসভা আসন। যদিও সেই বিধানসভা আসনগুলিতে যে সমস্ত ওয়ার্ডগুলিতে সংখ্যালঘু ভোটের আধিক্য রয়েছে, সেখানেই তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পেরেছে, বাকি জায়গাতে নয়। এমনকি মানিকতলা, শ্যামপুকুরের মতো যে বিধানসভা আসনগুলি রয়েছে, তার মধ্যে থাকা একটি ওয়ার্ডেও জয় ছিনিয়ে আনতে পারেনি তৃণমূল কংগ্রেস। ফলে আগামী দিনে উত্তর কলকাতার বিভিন্ন পুরসভার যে ওয়ার্ডগুলি রয়েছে, সেখানে পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেস কার্যত মুখ থুবড়ে পড়ার মতো অবস্থাতে রয়েছে। 26-এর ভোটের ফলে স্পষ্ট দক্ষিণ কলকাতাতেও মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। 10 বিধানসভায় মোট 84টি ওয়ার্ড। বিজেপি এগিয়ে 62টি ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে 22টি ওয়ার্ডে। কলকাতার দক্ষিণে যাদবপুর, এবার প্রথম পদ্ম ফুটেছে এই কেন্দ্রে। যাদবপুরের 10 ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। বেহালা পশ্চিম তৃণমূলের শক্ত ঘাঁটি। এতদিন এখান থেকেই লড়তেন পার্থ চট্টোপাধ্যায়। এই কেন্দ্রেও ভরাডুবি হয়েছে তৃণমূলে। বেহালা পশ্চিমের 10 ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। যে দক্ষিণ কলকাতাকে একটা সময় তৃণমূল কংগ্রেসের শক্ত গড় বলা হতো, সেখানে এই বিধানসভা নির্বাচনে মুখ বাঁচাতে পেরেছে একমাত্র বালিগঞ্জ ও কলকাতা বন্দর। যাদবপুরের বিধানসভার মধ্যে থাকা একটি ওয়ার্ডেও তাদের জয় নেই। টালিগঞ্জে মাত্র 2টি ওয়ার্ডে জয়, আর কসবাতে একটি ওয়ার্ডে জয় পেয়েছে, এবং সেই জয়ের ব্যবধান এতটাই বেশি, তার উপর ভিত্তি করেই কসবা বিধানসভা জিততে পেরেছে তৃণমূল কংগ্রেস। তবে যাদবপুর এবং টালিগঞ্জ তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। কলকাতার প্রাণকেন্দ্র রাসবিহারী, এই বিধানসভা আসনে চমক দিয়েছে বিজেপি। দেবাশিস কুমারকে হারিয়ে দিয়েছেন স্বপন দাশগুপ্ত।
রাসবিহারীর 9টি ওয়ার্ডের মধ্যে মাত্র 2টিতে এগিয়ে তৃণমূল, বাকি 7টিতে এগিয়ে বিজেপি। চলতি বছরের শেষেই কলকাতা পুরসভায় ভোট, ইতিমধ্যেই পুরসভার অন্দরে ডামাডোল পরিস্থিতি। বিদ্রোহী হতে শুরু করেছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। 26 ওয়ার্ড ভিত্তিক এই ফলে স্পষ্ট, ছোট লালবাড়ি এবার তৃণমূলের হাতছাড়া হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো, হেরেও তৃণমূলের জালিয়াতি, এই প্রশ্ন উঠছে। কেন উঠছে? তার কারণ বিধানসভায় বিধায়কদের সই জালের একটা অভিযোগ উঠে আসছে। হ্যাঁ, বিরোধী দলনেতার মনোনয়ন প্রস্তাবে সই জালের অভিযোগ উঠে আসছে এবং ইতিমধ্যেই বিধানসভার সচিবের তরফ থেকে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর দেখা যায় সিআইডির আধিকারিকরা বিভিন্ন বিধায়কের বাড়িতে, তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছে যান। এই ঘটনার তদন্ত হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি ঠিক কি ঘটেছে আমার সহকর্মী অতনু কথা বলেছিলেন প্রতিনিধি আবির এবং কৌশিকের সঙ্গে। দেখুন সেই কথোপকথন। বিজেপি, ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করেছে, এই প্রথমবার বিরোধী আসনে বসছে তৃণমূল। হেরে গেছে তৃণমূল, বিরোধী আসনে বসবে। হেরে গিয়েও জালিয়াতি করছে তৃণমূল, হেরে গিয়েও তৃণমূল জালিয়াতি করছে। অভিযোগ তো সেরকমই। কি অভিযোগ? না, বিধানসভায় সই জালের অভিযোগ। এই অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় বিধানসভার সচিবের এফআইআর করেছেন বিধানসভার সচিব হেয়ার স্ট্রিট থানায়। তৃণমূল বিধায়কদের সই জালের অভিযোগ। আবির আছে আমার সঙ্গে সরাসরি, আমি আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, বিরোধী দলনেতার মনোনয়ন প্রস্তাবের সই জাল, হেরে গিয়েও তৃণমূলের জালিয়াতি, অভিযোগ কি? অতনু, নির্বাচনের যে রাজনৈতিক দল যত বেশি সংখ্যক নাম্বার পাবে বা আসন পাবে তারা সরকার গঠন করবে, যারা পাবে না তারা বিরোধী দল হিসাবে তারা থাকবে। বিরোধী দলের তরফ থেকে কে বিরোধী দলনেতা হবেন বা বাকি যে দায়িত্বগুলো রয়েছে, অর্থাৎ বিরোধী দলের যিনি মুখ্য সচেতক হবেন, তাদের যিনি উপমুখ্য সচেতক হবেন, এই ধরনের সিদ্ধান্ত সেটা বিরোধী দলের পরিষদীয় বৈঠকের মধ্যে স্থির করতে হয়। এক্ষেত্রে হচ্ছে, তুমি জানো যে 6ই মে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা রয়েছিলেন তাদের বিধায়কদের একটি বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছিল যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বিরোধী দলনেতা হিসাবে তিনি দায়িত্ব পাবেন এবং ফিরহাদ হাকিম, অসীমা পাত্র এদেরকেও অন্যান্য দায়িত্বের কথা বলা হয়েছিল। তো একটা চিঠি জমা পড়ে বিধানসভা সচিবালয়ের কাছে। সেই চিঠি বিধানসভা সচিবালয় পত্রপাঠ খারিজ করে দেয় এবং সেখানে তারা বলেন যে চিঠিতে দেওয়া হয়েছে সেখানে সর্বসম্মতিক্রমে বিধায়করা যে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা চাইছেন, সেই বিধায়কদের সম্মতিক্রমের চিঠিতে যে স্বাক্ষর সেটাকে থাকতে হবে। ভরত ছেত্রী, সোনাম লামা এবং নমন রায় তারা এখানে এসেছেন এবং আমি স্পেশাল ইনভাইটি হিসেবে আমাদের এনডিএ পার্টনার বিমল গুরুং এবং রোশন গুরিকেও ডেকেছিলাম, তারাও এসেছেন। তা আমরা এখানে পাহাড়ের ইন্টারলকেটরি নিয়োগ হয়েছে আমাদের ভারত সরকারের পক্ষ থেকে, সেই বিষয়ে আজকে আমরা বলছি না, আমরা তার সঙ্গেও আলোচনা করব। পাহাড়ের যে বিষয়গুলো রয়েছে মূলত ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড, সেই বিষয় নিয়ে আমরা একটা শর্ট টার্ম পরিকল্পনা আজকে নিয়েছি। সেই পরিকল্পনার অন্তর্গত আমাদের যে 4টি পুরসভা রয়েছে তার মধ্যে দার্জিলিংয়ে ইলেকটেড বডি রয়েছে, বাকি 3টেতে আমাদের প্রশাসক হিসেবে পলিটিক্যাল লোকেরা ছিল, সেখানে আমরা মহকুমা শাসকদের প্রশাসক হিসেবে দায়িত্বভার অর্পণ করেছি। আমরা চাই পাহাড়ের মানুষ তাদের যে নাগরিক পরিষেবা এবং উন্নয়নের যে অধিকার সেটা তারা পাক। আপনারা আশ্চর্য হয়ে যাবেন শুনলে, গত অর্থবর্ষে 25-26-এ পাহাড়ের জন্য, জিটিএর জন্য 180 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু তারা ইউটিলাইজেশন দেননি। 2026-27-এ 170 কোটি টাকা বরাদ্দ বাজেটারি প্রভিশন রাখা হয়েছিল, কিন্তু অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান না দেওয়ার জন্য তারা 1 টাকাও নিতে পারেননি। এর ফলে জিটিএর কাছে
হোম ছাড়া পুলিশ ছাড়া যে দায়িত্বগুলো অর্পণ করা আছে সেই কাজগুলো কিন্তু তারা কোনোটাই করতে পারেননি বা করার ইচ্ছা তাদের নেই। আমরা দ্রুততার সঙ্গে জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারি শামা পারভিন মহোদয়াকে আমরা বলেছি যে স্থানীয় সাংসদ বিধায়কদের সঙ্গে পরামর্শ করে এবং যেগুলো প্রয়োজন রয়েছে স্কিমগুলো দ্রুততার সঙ্গে পাঠানোর জন্য। আমরা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের সেক্রেটারিকে বলেছি যে মিউনিসিপ্যালিটিগুলোতে আমাদের যে বেসিক মিনিমাম এমিনিটিস অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার, রোড, হেলথ সিস্টেম, এডুকেশন এবং স্ট্রিট লাইট থেকে শুরু করে পার্কিং থেকে শুরু করে বাস স্ট্যান্ড থেকে শুরু করে আমাদের অন্যান্য যা রয়েছে টুরিস্ট স্পটেস, টুরিস্ট এমিনিটিস, এই বিষয়গুলো পুলিশ এবং অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করে ইমিডিয়েট করতে। আমাদের উত্তরবঙ্গে প্রায় 25টা মতো বড় চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এর ফলে হাজার হাজার চা শ্রমিক বেকার হয়ে আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2021-এর বাজেটে চা শ্রমিকদের জন্য স্পেশাল প্যাকেজ দিয়েছিলেন 1000 কোটি টাকার। সেই প্যাকেজ অনুযায়ী রাজ্য সরকারের কিছু ভূমিকা ছিল, কমিটি বানাতে হতো, তারা সেটা বানাননি। এর ফলে আমাদের উত্তরবঙ্গ চা বাগান এলাকা বঞ্চিত হয়েছে। ইতিমধ্যে আসাম সরকার এই কর্মসূচির সুযোগ নিয়ে তারা 370 কোটি টাকার কাজ করেছেন, কিন্তু আমাদের গত সরকার বন্ধ চা বাগানের শ্রমিকদের প্রতি উদাসীন ছিলেন, যেহেতু তারা তাদের ভোট দিতেন না, তাই তারা এই সুযোগটা নেননি। আমরা টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আইএস মিস্টার মুরুগন সাহেবকে এখানে ডেকেছিলাম, তিনিও এখানে আছেন। তাকে অবিলম্বে আসামে ভিজিট করে এখানেও চা শ্রমিকদের যে কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ড্রিম প্রজেক্ট, এটা কার্যকর করার জন্য বলেছি। এবং পাহাড়েও যে 10 থেকে 12টি চা বাগান বন্ধ আছে, সেখানেও 10,000-এর বেশি শ্রমিক কষ্টে আছেন, তাদেরকেও এই প্যাকেজের আওতায় আনতে পারি। ভারত সরকার আমাদের আমাদের মাননীয় মন্ত্রী পীযূষ গোয়েলজি বলেছেন যে 300 কোটি টাকা পর্যন্ত তারা এই অর্থবর্ষে, আমরা যদি প্রপার গাইডলাইন ফলো করি, দিতে পারেন। আমরা চাই এই 300 কোটি টাকা দিয়ে আমাদের হিল থেকে তরাই পর্যন্ত চা শ্রমিকদের কল্যাণ করার জন্য। আমাদের গতবারে যে ডিজাস্টার হয়েছিল তাতে 100টা মতো বাড়ি আমাদের ভেসে গেছিল বা তারা শেল্টারলেস হয়ে গিয়ে এখনো তারা কমিউনিটি হলে রয়েছে। সেই বাড়িগুলোর জন্য জায়গা ইতিমধ্যে জেলা প্রশাসন বরাদ্দ করেছেন, কিন্তু বিগত সরকার অর্থ দেননি। 10টা বাড়ি মাননীয় সাংসদ রাজু বিস্তার উদ্যোগে কিছু সিএসআর কর্মসূচি থেকে তিনি করতে পেরেছেন তার ব্যক্তিগত উদ্যোগে। বাকি 90টা বাড়ির জন্য আমরা আজকে 3 লক্ষ টাকা করে এখানে বরাদ্দ করলাম। জেলা শাসক মহোদয়া দ্রুততার সঙ্গে এই বাড়িগুলো নির্মাণ করবেন এবং স্থানীয় বিধায়ক ভরত ছেত্রী তিনি এই বিষয়টা উত্থাপন করেছেন, সেটা আমরা আজকে এখানে সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরেও বেশ কিছু অভিযোগ আমাদের আছে জিটিএ নিয়ে। একটা হচ্ছে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম। সেই টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে প্রায় 400-র বেশি টিচারকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল। কলকাতা হাইকোর্টে মামলা ছিল এবং সেখানে সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছিল। তদানীন্তন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলায় স্থগিতাদেশ দিয়ে রেখেছেন। আমি মাননীয় সিএস মনোজ আগরওয়ালজিকে বলেছি যে আমরা এই মামলা থেকে এক্সিট করে যাব, রাজ্য সরকার বেরিয়ে আসবে, তাহলে স্টেট গভর্নমেন্ট হাইকোর্টের যে অর্ডার সিবিআই ইনভেস্টিগেশন সেটা চালু হয়ে যাবে এবং এর সঙ্গে যারা যুক্ত তাদের সিবিআই ইনভেস্টিগেশন করে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে, কোর্ট অর্ডার অনুযায়ী। এটা আমাদের 1 নম্বর সিদ্ধান্ত রিগার্ডিং করাপশন। সেকেন্ড হচ্ছে এখানে গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে আমাদের অমৃত প্রকল্পে
প্রায় 1200 কোটি টাকার ওখানে জল কানেকশন নিয়ে একটা অভিযোগ দিয়েছেন, আর জিটিএর জেনারেল কিছু দুর্নীতি নিয়ে অভিযোগ দিয়েছেন। একটা সিএস এর মাধ্যমে হোম সেক্রেটারিকে আমরা বলেছি একটি স্পেশাল ইনকোয়ারি টিম পাঠাতে, 7 দিনের মধ্যে রিপোর্ট আমার টেবিলে আসবে। আরেকটা সিএস এর মাধ্যমে আমি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এর সেক্রেটারিকে ডাইরেকশন দিয়েছি, তিনিও 7 দিনের মধ্যে অমৃত প্রকল্পে যে দুর্নীতি হয়েছে সেটা জানাবেন। আপাতত যে এজেন্সি কাজ করেছে তাকে যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হয় ব্ল্যাক লিস্টেড করার জন্য আমরা আজকে এমইডি সেক্রেটারিকে আমরা ডাইরেক্ট করলাম, এবং তিনি পিএইচই কেও জানিয়ে দেবেন যাতে যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে এই এজেন্সি ব্ল্যাক লিস্টেড থাকবে। এর সাথে সাথে আসন্ন বর্ষার মরশুমে প্রি মনসুনের যে কাজগুলো গুরুত্ব দিয়ে করা যায় তার কথা বলা হয়েছে, এবং কালিম্পংয়ে একটি মেডিকেল কলেজের জন্য ডিএম ম্যাডাম জায়গা ইয়ারমার্ক করবেন, বিধায়ক সাংসদের পরামর্শ নিয়ে একটি ডিপিআর বানিয়ে দ্রুত পাঠালে ভারত সরকারের যে কর্মসূচি রয়েছে কস্ট রেশিও সিস্টেমে, সেই সিস্টেমে আমাদের যে 4টি জেলাতে এখনো মেডিকেল কলেজ হয়নি তার মধ্যে কালিম্পংয়েও আমরা একটি মেডিকেল কলেজ করতে চলেছি। আমি 3 জন বিধায়ককে পরামর্শ দিয়েছি অবিলম্বে এডুকেশনাল ইনস্টিটিউশন, ট্যুরিস্ট শেল্টার এবং আমাদের হসপিটালগুলো আপনারা ভিজিট করুন, যেখানে যেখানে যেগুলো দরকার, বিশেষ করে হেলথ সেক্টরে ডক্টরস থেকে শুরু করে সিনিয়র নার্স, জুনিয়র নার্স থেকে শুরু করে হেলথ মডার্ন ইকুইপমেন্টস যেগুলো আমরা এক্ষুনি দিয়ে দিতে পারি উইদিন ফর্টনাইট, তার জন্য তালিকা তৈরি করে তারা থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হেলথ ডিপার্টমেন্টে পাঠাবেন, সেটাও আমরা করব। ফাইনালি আর কথা না বাড়িয়ে, অনেক ডিসকাশন হয়েছে, আমরা পাহাড়ে গিয়েই বলবো। আমি এখানে আগামী 2 তারিখে কি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান পাহাড় ভিজিট করবেন, আগামী 7 তারিখে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এর সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি তিনি পাহাড় ভিজিট করবেন, আর আগামী 10 দিনের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি পাহাড় ভিজিট করবেন, এবং সেখানে তিনি আমাদের এনডিআরএফ এবং অন্যান্য সেন্ট্রাল এবং স্টেট এজেন্সির সঙ্গে মিটিং করে কুইক রেসপন্স টিম তৈরি করে রাখবেন, যাতে গতবারে দুর্গাপুজোর সময় আমাদের অক্টোবর মাসে যে ডিজাস্টার হয়েছিল সেই রকম ডিজাস্টার আমরা আশা করি, আমাদের ঈশ্বর করুণা করবেন, এ ধরনের ঘটনা ঘটবে না। তবু আমাদের যে প্রস্তুতির ল্যাকুনা ছিল আমরা দেখেছি, গতবারে পুরো অ্যাডমিনিস্ট্রেশন রেড রোডে ছিল কার্নিভালে, তাদের যেতে 48 ঘন্টা লেগেছে। ঠিক আছে, তখনকার মুখ্যমন্ত্রী কার্নিভালে তিনি পার্টিসিপেট করবেন ঠিক করেছিলেন, কিন্তু সবসময় পলিটিক্যাল লোকদেরকে যে সঙ্গে সঙ্গে যেতে হবে এমন কোনো কথা নেই। আমরা দেখেছি যে পাহাড়ের প্রতি অবহেলা, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি সবাই রেড রোডেই ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছেন, পাহাড় অবহেলিত হয়েছে। 48 ঘন্টা পরে স্টেট গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন মানে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর যারা, তারা পাহাড়ে পৌঁছেছেন। তাই এই ধরনের ঘটনা যাতে পাহাড়ের সঙ্গে না হয় এটা দেখা আমাদের কর্তব্য, সেই জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি এখনই যাবেন এবং প্রিপারেশন নেবেন। এটাই ছিল আমাদের আজকের निर्जास वक्तव्य। मैं थोड़ा हिंदी में बोलना चाहता हूं। पहाड़ में तो हिंदी नेपाली भी बहुत चलता है। आज हमारी हिल एरिया, खूबसूरत हिल एरिया, उसको लेकर बहुत हाई लेवल मीटिंग हुआ। पहाड़ का एमपी एमएलए, हमारी जो घटक है, सब लोग मिलके मीटिंग किया, चीफ सेक्रेटरी लीड किया है। हमारी जो इम्पोर्टेंट डिपार्टमेंट है, डिस्ट्रिक्ट मजिस्ट्रेट लोग है, हमारी जीटीए का सेक्रेटरी वर्चुअली जुड़ा हुआ है। इसमें बहुत सारा काम पहाड़ में जीटीए के अंदर जो काम करना चाहिए, जो म्यूनिसिपैलिटी के अंदर काम करना चाहिए, जो हमारी चुने हुए एमएलए लोग, एमपी लोग का जो काम करना चाहिए एडमिनिस्ट्रेशन का साथ मिलके, वो सब लेकर बहुत विस्तारित रूप से बात हुआ। मैं पहाड़ की बासिंदा को नमन करते हुए ये एश्योर करता हूं, पहाड़ की विकास के लिए भारतीय जनता पार्टी का सरकार वचनबद्ध है। हम लोग काम शुरू कर दूंगा, कुछ शॉर्ट टर्म में काम करूंगा,
और कुछ लॉन्ग टर्म में पहाड़ के लिए जो उम्मीद आपका है हमारे ऊपर, वो उम्मीद पूरा करने का काम पश्चिम बंगाल का सरकार, आपके चुने हुए सरकार करेगा, यही बात था।